This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। কোন পথে প্রত্যাঘাত হবে সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়ার পর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী। পুলওয়ামা হামলার পর আজ প্রথমবার হলো সিসিপি এর বৈঠক। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর দ্বিতীয়বার বৈঠকে বসেছিল সিসিএস। 20 মিনিট ধরে চলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই বৈঠক। সেনাকে প্রত্যাঘাতে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর আজ সিসিপি এর বৈঠক করলেন প্রধানমন্ত্রী। 2019-এর পর প্রথমবার বৈঠকে রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি। প্রসঙ্গত পুলওয়ামা হামলার পর বৈঠকে বসেছিল এই সিসিপি এ। তারপরেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। সীমান্তে সেনার প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলেও সূত্রের খবর। সিসিএস আর সিসিপি এর বৈঠকের পর শাহ রাজনাথের সঙ্গেও বৈঠক মোদির। সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এই এক্সক্লুসিভ রিপোর্ট সায়ন্তর কাছ থেকে আমরা জানবো। সায়ন্ত, ঠিক কি রিপোর্ট উঠে আসছে? কারণ এই বৈঠকের পরে এই পুলওয়ামায় আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তারপরে এই বৈঠক, আরো গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, কি খবর? একদমই যে গুরুত্বপূর্ণ বৈঠক আজকে হলো, মূলত দুটি বৈঠক। একটা হচ্ছে সিসিপি এবং সিসিএস এর বৈঠক, তারপরে হচ্ছে রাজনাথ সিং এবং অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। স্বাভাবিকভাবেই প্রত্যাঘাত কোন পথে, এখন কিন্তু একটাই প্রশ্ন, প্রত্যাঘাত কোন পথে, এটাই এখন দেখার। কারণ যেটা সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের, এই বৈঠকে কিন্তু রীতিমতো রূপরেখা স্থির করা হয়েছে এবং সেটা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে হবে নাকি সরাসরি যুদ্ধের মাধ্যমে হবে, সেটাই এখন কিন্তু মূলত আলোচ্য বিষয়। তবে গ্রাউন্ডের মাধ্যমে স্ট্রাইক করা হবে না এয়ার স্ট্রাইক করা হবে, সেটা কিন্তু মূলত সিদ্ধান্ত নেবে বায়ুসেনা, অর্থাৎ বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনা, এবং সেটা দায়িত্ব দেওয়া হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের ওপরে। স্বাভাবিকভাবেই এই গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু এই পেহেলগাঁও ঘটনার পর এটা সিসিএস এর বৈঠক দ্বিতীয়বার, এবং সিসিপি এর বৈঠক পুলওয়ামার ঘটনার পর আরেকবার বসলো। দেখা গেছিল পুলওয়ামার ঘটনার পর যখন সিসিপি এর বৈঠক বসেছিল তখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। এবারও সেই একই পথে যাচ্ছে কিনা সেটা কিন্তু আর কিছুক্ষণ বা আর এক দেড় দিনের মধ্যেই বোঝা যাবে। তবে পাকিস্তান যেভাবে থরহরিকম্প হয়ে রয়েছে তাতে কিন্তু এদিনের বৈঠক তাদের শরীরে আরো কম্পন ধরিয়ে দিল। কারণ গতকাল পাকিস্তানের মধ্যে যে পাকিস্তান মনেও করছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের দিক থেকে প্রত্যাঘাত আসতে পারে। আমরা এই সংক্রান্ত আরো খবর দেব আপনাদের। একদম তাই। আত্রেই যে কথা বলছিল যে ভয় কাঁপছে পাকিস্তান, প্রত্যাঘাত কখন হতে পারে, কিভাবে হতে পারে, তার জন্য তারাও প্রস্তুতি নিচ্ছে। যদিও তাদের প্রস্তুতির সমস্ত কিছু পর্দাফাশ করছি আমরা। আপনাকে জানিয়ে রাখি, MBRL যে রকেট লঞ্চার, অর্থাৎ মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ব্যালিস্টিক মিসাইল, সমস্তটাই প্রস্তুত করছে তারা, এমনটাই জানতে পারা যাচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরে তারা প্রস্তুত থাকছে, চলছে বায়ুসেনার মহড়াও, এমনও তথ্য সামনে আসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, পাক অধিকৃত কাশ্মীরে দেখা যাচ্ছে বায়ুসেনার মহড়া, শোনা যাচ্ছে যে তারা নাকি প্রস্তুতি নিচ্ছে। কিভাবে, কোথায় প্রস্তুতি নিচ্ছে তারা? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদমই নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলাতে, যেখানে গতকালও কিন্তু বিনা প্ররোচনায় পাকিস্তানের দিক থেকে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এবং যেটা জানা যাচ্ছে ভারতীয় গোয়েন্দারা বা মিলিটারি ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, এই 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের দিক থেকে প্রত্যাঘাত হতে পারে এই আশঙ্কায় ইতিমধ্যেই কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোট, বাগ এবং তিলাপিরের মতো যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পাক সেনা 2টি ডিভিশন তারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। সেখানে মাল্টিব্যারেল রকেট লঞ্চার সেগুলোকে মোতায়েন করা থেকে শুরু করে তারা ব্যালিস্টিক মিসাইল সেগুলোকে মোতায়েন করছে, এবং অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে পদাতিক বাহিনী এবং আর্টিলারি সেটাও কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে তারা নিয়ে আসছে। অর্থাৎ পাক এন্ডে, অর্থাৎ পিওকের দিক থেকেও কিন্তু সেখানে সেনা মুভমেন্ট যথেষ্টই দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই এলসি বরাবর, এই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক বায়ুসেনার যে F-16 থেকে শুরু করে চীনের তৈরি যে J-10C এবং J-17 যে 4th জেনারেশন যে ফাইটার, সেগুলোও কিন্তু মহড়া দিচ্ছে। অর্থাৎ একটা বিষয় খুব স্পষ্ট, আমার ঠিক ডান দিকটায় হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ কন্ট্রোলের ঠিক উল্টো দিকে এই মুহূর্তে নীলাম ভ্যালি এবং লিপা ভ্যালির মতো যেগুলো পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সেখানে এই মুহূর্তে পাক সেনার
প্রস্তুতিও কিন্তু তুঙ্গে, তার কারণ তারা কোথাও আশঙ্কা করছে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে যে কোনো সময় ভারতীয় সেনা প্রত্যাঘাত করতে পারে। সেটা আকাশপথে হতে পারে, সেটা আর্টিলারি হতে পারে, অর্থাৎ পাকিস্তান ভয় ভীত এবং সেজন্যই তাদের এই প্রস্তুতির ছবিটা বারবার করে চোখে আসছে। তাদের প্রস্তুতির ছবিটা সামনে আসছে, অস্ত্র মজুত করছে তারা, যদিও তাদের সেই প্রস্তুতির সমস্ত তথ্য আসছে আমাদের কাছে, যা দেখাচ্ছি আমরা আপনাদেরকে। একেবারেই পাকিস্তান ভয়ে ভীত। জঙ্গিদের মদতের সঙ্গে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি, ঘরের সমস্যায় জেরবার পাকিস্তান বারবার ফাঁকা আওয়াজ তুলছে। কিন্তু সন্ত্রাসের মদতদাতা প্রতিবেশী দেশ যে লাফালাফি করছে, মাঠে নামলে পারবে তো? দুদেশের সামরিক শক্তির তুলনায় যদি চোখ রাখি তাহলে বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। কারণ গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট বলছে 2024-এর তথ্য, সামরিক শক্তির বিচারে ভারত বিশ্বের মধ্যে 4 নম্বর স্থানে রয়েছে, আর পাকিস্তানের নাম্বার কত? 12। ভারতের 14 লক্ষ জওয়ান, প্রতিবেশের সংখ্যা সেখানে মাত্র 6,54,000। আর অস্ত্র আর গোলাবারুদের বিচারে ভারতের স্থান 4, পাকিস্তান 9 নম্বর স্থানে। ভারতের হাতে 513টা যুদ্ধ বিমান রয়েছে, প্রতিবেশী দেশের সংখ্যা কত? 324। এক টানা যুদ্ধ চালানোর তুল্যমূল্য বিচারেও দিল্লি ইসলামাবাদের তুলনায় কয়েক কদম এগিয়ে রয়েছে। ভারত টানা 37 দিন যুদ্ধ চালাতে সক্ষম হলেও পাকিস্তান সাকুল্যে লড়তে পারে সর্বাধিক 17 দিন মাত্র। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। উপত্যকায় পেহেলগাঁওয়ের যে পার্টিকুলার যে জায়গায় এই জঙ্গি হামলা হয়েছিল সেখানে এনআইএ টিম পৌঁছে গিয়েছে, আপনারা জানেন, কিন্তু তারা হাইটেক যন্ত্র নিয়ে পৌঁছে গিয়েছেন সেখানে, এবং হাইটেক যন্ত্র নিয়ে পৌঁছে সেখানে 3D ম্যাপিং হচ্ছে। এই 3D ম্যাপিংয়ের মাধ্যমে মূলত যে বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে যে সেদিন জঙ্গিরা কোন পথে আসে, কিভাবে তারা তাদের এই অপারেশন চালায়, বেরিয়ে যাওয়ার সময় কোন পথ তারা ব্যবহার করে। ইতিমধ্যেই 100 জনকে তারা জিজ্ঞাসাবাদ করে ফেলেছে। আর কি কি আপডেট আসছে আমি জানবো। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, এখনো পর্যন্ত এই 3D ম্যাপিং ইত্যাদি তথ্য প্রযুক্তির ব্যবহার করে কোন কোন তথ্যের কাছাকাছি যেতে পেরেছেন তদন্তকারীরা? দেখো, ভারতীয় সেনা তার সঙ্গে সঙ্গে এনআইএ এবং জম্মু কাশ্মীর পুলিশ প্রত্যেকে মিলে কিন্তু চেষ্টা করছে যাতে দ্রুত এই জঙ্গিদের শায়েস্তা করা যায়। শুধু তাই নয়, পাকিস্তানের জন্য কিন্তু প্রত্যাঘাতের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আজকে পেহেলগাঁও পুলিশ স্টেশন থেকে এনআইএ, জম্মু কাশ্মীর পুলিশের একটা যৌথ দল এটিভি স্কুটারে করে তারা কিন্তু বৈশারণ মিডো অর্থাৎ বৈশারণ ভ্যালিতে পৌঁছেছে এবং সেখানে তারা জঙ্গলে 3D ম্যাপিং করছে। অর্থাৎ এই যে জঙ্গিরা তারা কোন দিক থেকে এসেছিল এবং তাদের এন্ট্রি থেকে ছিল, এক্সিট কোড থেকে ছিল, কোন দিক থেকে তারা চলে যায়, সেই 3D ম্যাপিংয়ের মাধ্যমে একেবারে হাইটেক প্রযুক্তিতে তা ছকে ফেলছেন আমাদের এনআইএর অধিকর্তারা। এবং সামগ্রিকভাবে যেভাবে একাধিক বয়ান রেকর্ড করা হয়েছে, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখান থেকে তাদের কাছে মজবুত তথ্য আছে। একবারে নিশ্চিন্ত হয়ে তারা পৌঁছেছেন এই 3D ম্যাপিংয়ের মাধ্যমে। ঘটনার পুনর্নির্মাণ করে তারা কিন্তু তদন্তের আরও গভীরে প্রবেশ করছেন। পাশাপাশি ভারতীয় সেনা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত। শুভজিৎ, একদমই সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে, সুমন তোমার সঙ্গে কথা বলতে বলতে সেই এক্সক্লুসিভ ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। দর্শকরা দেখলেন সেই এক্সক্লুসিভ ছবি, 3D ম্যাপিং, এবং এই 3D ম্যাপিংয়ের মাধ্যমে হাইটেক যন্ত্রপাতির মাধ্যমে জানার চেষ্টা হচ্ছে কোন পথে তাদের সেদিন জঙ্গিদের সেদিন অপারেশন চলে, কোন পথে তারা পালিয়ে যায়, যেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলযুদ্ধে একেবারে বেকায়দায় পড়েছে পাকিস্তান। সিন্ধু জলচুক্তি হ্রদের প্রভাব চেনাব নদীর উপরে পড়েছে। স্যাটেলাইট ছবিতে পাকিস্তানের চাঞ্চল্য, শিয়ালকোটের কাছে রাতারাতি শুকিয়ে গেছে চেনাব নদী। 26শে এপ্রিল স্যাটেলাইটে ক্যামেরা বন্দি চেনাবের জলপ্রবাহের ছবি, পাশাপাশি দুটো ছবি দেখছেন এবং 29শে এপ্রিলের ছবিও দেখছেন, কারণ চেনাব কার্যত জলশূন্য, শুকিয়ে মরার আতঙ্কে পাকিস্তান ভুগছে। দুটো ছবি পাশাপাশি দেখলেই বোঝা যাচ্ছে যে শুকিয়ে মরার আতঙ্ক শুরু হয়ে গেছে পাকিস্তানে। এদিকে বৈশারণে যে নারকীয় হামলা হলো, সেই নারকীয় হামলায় একাধিক পাক জঙ্গি যুক্ত রয়েছে, তার সঙ্গে লস্কর কমান্ডার যে শীর্ষ কমান্ডার ফারুক, সেও যুক্ত রয়েছে। কিভাবে জানেন? সে যারা এই নারকীয় হামলা চালায়, যে 4 জনের কথা এখন অব্দি জানা যাচ্ছে, সেই 4 জনকে পথ চিনিয়ে নিয়ে গেছিল বৈশারণ ভ্যালিতে এই ফারুক আহমেদ। আপনাকে জানিয়ে রাখি, ফারুক আহমেদ লস্করের শীর্ষ কমান্ডার। পাক জঙ্গিদের বৈশারণে পৌঁছতে সাহায্য করে ফারুক। গত 2 বছরে ফারুকের সাহায্যে একাধিক হামলা চালিয়েছে জঙ্গিরা। আর সেই ফারুক আহমেদ এই ঘটনার সঙ্গে জড়িত। আরো ডিটেইলসে জানবো কি ছিল ওই দিন, তার ভূমিকা, কথা বলবো আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। শর্মিষ্ঠা,
একদম তনিষ্ঠা, তুমি যে কথাটা বলে একটা বিষয় পরিষ্কার হতে হবে। একটু আগে যে এক্সক্লুসিভ ছবিটা আমরা দেখালাম না, এনআইএ সেখানে 3D ম্যাপিং এর কাজ চলছে। কেন করছে জানো তো? কারণ ওই ভেসারান উপত্যকায় পৌঁছানো খুব একটা সহজ ব্যাপার নয়। যে সেখানে পৌঁছবে, খুব সহজে পৌঁছবে, কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া, তাকে ওই উপত্যকা সম্পর্কে একেবারে মোক্ষম জ্ঞান থাকতে হবে। এইখানেই হচ্ছে বিষয়। এই উপত্যকাটাকে খুব ভালো মতো চেনে ফারুক আহমেদ। ফারুক আহমেদ যে কুপওয়ারায়, কিন্তু বর্তমানে সে পাক অধিকৃত কাশ্মীরে লুকিয়ে রয়েছে এবং সেই পাকিস্তানের এই 4 জঙ্গিকে একেবারে পথ চিনিয়ে ভাইসারানে পৌঁছেছে এবং জঙ্গি হামলা ঘটাতে সাহায্য করেছে। এবং এই ফারুক আহমেদের কিন্তু আজ কিন্তু তার নাম নয়, 2016 অবধি, আমি যদি খুব ভুল না করি 1999 সাল থেকে 2016 অবধি সে বেশ কয়েকবার পাকিস্তানে গেছে। বেশ কয়েকবার শুধুমাত্র পাকিস্তানে যায়নি, তার দু জায়গাতে পাক অধিকৃত কাশ্মীর এবং ভারতের কাশ্মীরে, সেই কাশ্মীরে তার কিছু আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক সে তৈরি করেছিল। সেই নেটওয়ার্কে যারা যারা রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু যা তথ্য পাওয়া যাচ্ছে, তারা সাহায্য করেছে ফারুক আহমেদকে খুব সহজে ভাইসারানে পৌঁছানো, ভাইসারানে গিয়ে নারকীয় হামলা ঘটনা, কাপুরুষোচিত হামলা ঘটনা, তারপর সেই ভাইসারান থেকে বেরিয়ে যাওয়া। এটা কিন্তু চারটিখানা কথা নয়, এটা হচ্ছে যারা কাশ্মীরটাকে খুব ভালো মতো চেনে, যারা ভাইসারানকে খুব ভালো মতো চেনে, তাদের পক্ষেই সম্ভব। তার মধ্যে অন্য হচ্ছে ফারুক আহমেদ, যে লস্করের শীর্ষ কমান্ডার। এবং এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে সে একটা বিশেষ অ্যাপ ব্যবহার করেছিল, বিশেষ অ্যাপ ব্যবহার করে সে কন্টিনিউ পাকিস্তানের সঙ্গে একটা যোগাযোগ রেখে চলেছে। এবং যেহেতু শীর্ষ কমান্ডার, তার একটা কমান্ডো ট্রেনিং পর্যন্ত রয়েছে, তাই এই জঙ্গিদের ভারতে ঢুকিয়ে ভাইসারান ভ্যালিতে পৌঁছে খুব সহজে সেই হামলাটা ঘটাতে সাহায্য করেছে এই ফারুক আহমেদ। যে কারণে কিন্তু এনআইএ এই মুহূর্তে ফারুক আহমেদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ, বেশ কয়েকজন অনুগামীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদের জন্য। বেশ, নজর রাখো শর্মিষ্ঠা, অনেক ধন্যবাদ। শর্মিষ্ঠা যেটা জানাচ্ছিল ফারুককে কিভাবে সে ভাইসারানে জঙ্গিদের নিয়ে আসে, তার সঙ্গে সঙ্গে এই যে হামলা চালানো হয়েছে, যে সংগঠন স্বীকার করেছে সেটা হচ্ছে টিআরএফ। কিন্তু লস্করে তৈবার এই ছায়া সংগঠন টিআরএফকে আড়াল করতে বা নির্লজ্জ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। পেহেলগাঁও হত্যাকাণ্ডে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দার পর টিআরএফ এর ঢাল হলেন কে না পাক বিদেশ মন্ত্রী। টিআরএফ হামলা চালিয়েছে, তার প্রমাণ কোথায়? এই প্রশ্ন পাক বিদেশ মন্ত্রী ইশাক দারের। পেহেলগাঁওয়ে হত্যা লীলার দায় স্বীকার করেছে টিআরএফ। এই মুহূর্তে বড় খবর আপনাদের দেব, জম্মু কাশ্মীরে এখনো সক্রিয় আছে, অ্যাক্টিভ আছে 125 থেকে 130 জন জঙ্গি। গোয়েন্দা রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য দেখুন, 125 থেকে 130 জন জঙ্গি, অর্থাৎ শতাধিক জঙ্গি এখনো অ্যাক্টিভ জম্মু কাশ্মীরে। এর মধ্যে কাশ্মীর উপত্যকাতেই 70 থেকে 75 জন সক্রিয়। জম্মু আর রাজৌরি সেক্টরে সেখানে 60 থেকে 65 জন সক্রিয় রয়েছে। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সিজারে তো মারাত্মক একটা তথ্য যা সামনে এসেছে, এত জঙ্গি তারা উপত্যকার মধ্যে সক্রিয় রয়েছে, তারা ঢুকে পড়েছে, কি তথ্য আর আছে? দেখো, এদের মধ্যে বেশিরভাগটাই আমরা এর আগে দেখেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রকের যে নথি বা রিপোর্ট অনুসারে 2018 সালে প্রায় 201 জন কাশ্মীর উপত্যকা ছেড়ে পাকিস্তানে যায় প্রশিক্ষণ নিতে, এবং পরবর্তী সময় 2018 পরবর্তী সময় 2020, 2021-এও প্রায় আরো 100 জন, সব মিলিয়ে প্রায় 300 জন যুবক, কাশ্মীরি যুবক, তারা বিভিন্ন সময় তারা পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে বিভিন্ন শিবিরে, অর্থাৎ লস্কর হতে পারে, জেএস হতে পারে, এরকম বিভিন্ন শিবিরে তারা প্রশিক্ষণ নেয়। এবং তাদের একটা বড় অংশ কিন্তু বিভিন্ন সময় ছোট ছোট ব্যাচে তারা উপত্যকায় ফিরে এসছে। এবং যেটা আজকের যে গোয়েন্দা তথ্য অনুসারে বলা হচ্ছে যে 130 থেকে 40 জন এখনো উপত্যকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দুই উপত্যকা, অর্থাৎ জম্মু উপত্যকা এবং কাশ্মীর উপত্যকা। এবং তারা বিভিন্ন ক্যাম্পে রয়েছে, কেউ জেএস ক্যাম্পে রয়েছে, কেউ লস্কর সঙ্গে সংশ্লিষ্ট। এবং এদের মধ্যে বেশিটাই কিন্তু এখানকার হোম গ্রুপ, অর্থাৎ দক্ষিণ কাশ্মীর এবং উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে যারা গেছিল তারাই কিন্তু ফিরে এসছে। এবং তাদের সঙ্গে কিছু অবশ্যই বিদেশি, এবং এদের মধ্যে কিছু অংশ অবশ্যই বিদেশি, অর্থাৎ পাকিস্তানের বাসিন্দা বা ওয়াজিরিস্তানের বাসিন্দা বা পাক বা আফগানিস্তানের বাসিন্দা, এরকমও বেশ কিছু লোক রয়েছে বলে জানা যায়। ধন্যবাদ সিজার। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যে আরো গুরুতর বেশ কিছু, গুরুত্বপূর্ণ বলা ভালো, বেশ কিছু পরিবর্তন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে বোর্ড, সেই বোর্ডে বড়সড় পরিবর্তন হয়েছে। সেখানে প্রধান পদে যাকে বসানো হয়েছে অলোক কুমার যোশী, তিনি প্রাক্তন র প্রধান। এছাড়াও বেশ কিছু পরিবর্তন সেখানে রয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে মোট 7 জন রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল PM সিনহা রয়েছেন বোর্ডে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল AK সিং রয়েছেন। 2 জন প্রাক্তন IPS-কেও রাখা হয়েছে বোর্ডে, এবং বোর্ডের প্রধান এই মুহূর্তে করা হয়েছে প্রাক্তন RAW র চিফ অলোক কুমার যোশীকে। ফলে এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে বড়সড় রদবদল।
এই মুহূর্তে টিভি9 বাংলা একটা এক্সক্লুসিভ খবর যা রয়েছে শুধুমাত্র আমাদের কাছে, আপনাদেরকে জানিয়ে রাখি টিভি9 বাংলার কাছে, টিভি9 বাংলার হাতে পেহেলগাঁও জঙ্গি হামলার টুল কিট। সেই টুল কিটের চ্যাপ্টারে কি কি রয়েছে জানবো। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে তন্ময় প্রামাণিক। তন্ময়, যে 10টা চ্যাপ্টার টুল কিটে তার মধ্যে ঠিক কি কি রয়েছে চমকে দেওয়ার মতো তথ্য? এখানে 10টা চ্যাপ্টারই কিন্তু খুব পরিষ্কার করে বলা ছিল যে কিভাবে হামলা হবে এবং সেই হামলাতে কি কি কোড ব্যবহার করা হবে। দু চারটে উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। কোড ওয়ার্ড ছিল বিজি। বিজি মানে হচ্ছে অস্ত্র দেওয়া হতে পারে। একটা ওয়ার্ড ছিল খতরা, মানে হচ্ছে নিরাপত্তা রক্ষীদের নজর রয়েছে, অর্থাৎ তুমি সাবধানে কাজ করো, তুমি ওয়েট করো, তুমি আরো কিছুক্ষণ পরে তোমার টার্গেটের দিকে তুমি এগোবে। সেখানে রয়েছে ড্রাপ। ড্রাপ মানে হচ্ছে অস্ত্র হাত বদল করা হয়েছে, অর্থাৎ যদি কারোর হাত থেকে অন্য হাতে অস্ত্র যায় বা কেউ যদি অস্ত্র হাত বদল করে, যে ভিতরে ঢুকবে, যে সাইডে থাকবে, যে নজরদারি করবে, সব মিলিয়ে যে ত্রিস্তরীয় তারা যে হামলাটা করেছিল, যে চক্রটা তৈরি করে, সেই জায়গায় এরকমভাবে ড্রাপ দেওয়া ছিল। পিক ট্রাপ বলে একটা শব্দ ছিল, কোড। সে পিক ট্রাপ হচ্ছে হামলার জন্য অস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছে গিয়েছে, অর্থাৎ এবার জঙ্গিরা তাদের অ্যাকশনে চলে যাবে। এবং এরপরেই কিন্তু পহেলগাঁওয়ে এই ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। ফলে বলা ছিল এই যে টুল কিট যা আমাদের এই মুহূর্তে হাতে রয়েছে, সেখানে 10টি চ্যাপ্টারে কিভাবে নির্দেশ দেওয়া ছিল যে কিভাবে হামলা করা হবে এবং হামলার পরবর্তী সময় কি কি করা হবে, কয়েকটি আমাদের হাতে রয়েছে এবং সেগুলো বললাম তোমাকে যে কোন কোন কোড ব্যবহার করেছিল। ফলে বলা চলে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্দিষ্ট জায়গা থেকে, এবং যারা যুদ্ধ বিশারদ, অর্থাৎ যে কথা আমরা বারবার বলছি, পাকিস্তানের দিক থেকে ওপার থেকেই সমস্ত পরিকল্পনা করে এপারে যে হামলার ছক তৈরি করা হয়েছিল, এই টুলকিট বোধহয় তারও একটা অন্যতম প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে। একদম, অনেক ধন্যবাদ তন্ময়। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে টুলকিট আমাদের কাছে এসেছে, সেই টুলকিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি টিভি9 বাংলার হাতে পেহেলগাঁও জঙ্গি হামলার টুলকিট। টুলকিটের 10টি চ্যাপ্টারে হামলার নির্দেশিকা, হামলার সময় কোড ওয়ার্ড ব্যবহার করেছিল জঙ্গিরা, যে কথা আমাদের সহকর্মী এই মুহূর্তে জানাচ্ছিলেন। কোড ওয়ার্ড বিজি মানে অস্ত্র দেওয়া হতে পারে, কোড ওয়ার্ড খতরা নিরাপত্তা রক্ষীদের নজর রয়েছে। আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। কোড ওয়ার্ড ড্রপ অস্ত্র হাত বদল করা হয়েছে। কোড ওয়ার্ড পিকড আপ হামলার জন্য অস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছে গেছে। এরপরই পেহেলগাঁওয়ে নৃশংস হত্যা লীলা চালায় জঙ্গিরা, এই খবর এসেছে আমাদের কাছে। ঠিক এই কোড ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে টিভি9 বাংলার হাতে পেহেলগাঁও জঙ্গি হামলার টুল কিট। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে টুল কিট বারবার করে স্পষ্ট করছে ঠিক কতটা পরিকল্পনা, ঠিক কতটা পূর্ব পরিকল্পনা ছিল এই গোটা হামলার ক্ষেত্রে। আরো কি পরিকল্পনা থাকতে পারে, আরো কোথাও হামলা চালানোর পরিকল্পনা কি থাকতে পারে? কারণ কিছু তথ্য সামনে আসছে। আহমেদাবাদে অবৈধ বাংলাদেশের সঙ্গে আল কায়দার যোগ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গুজরাতেও বড় সড় অভিযান। আহমেদাবাদ, সুরাতে, পাকড়াও 1000 বেশি অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি আহমেদাবাদের চন্দোলা লেক লাগোয়া 2 লক্ষ বর্গ মিটারেরও বেশি জায়গা জুড়ে অবৈধভাবে বসবাস করছিল প্রচুর বাংলাদেশি। গতকালের পর আজও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ বাংলাদেশিদের আস্তানা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH